আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছোট্ট একটি খবর, সত্য কিংবা মিথ্যা এখনো পর্যন্ত জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে এটি এখন রীতিমতো ভাইরাল। আর সেই খবরটি হলো বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, যেটি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেটি নতুন সিদ্ধান্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে, এখন থেকে আর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে থাকবে না এবং ছাত্রছাত্রীদেরকে এটা আর পড়ানো হবে না। এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে হায় হায়, একই হলো। আমাদের দেশের মানুষ যদি ৭ই মার্চের ভাষণ না জানে, তাহলে তারা মুক্তিযুদ্ধকে ভুলে যাবে, বঙ্গবন্ধুকে ভুলে যাবে। তারপর এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কি মায়া দয়া নেই? এরা কি এতটা পাকিস্তান প্রেমে উদ্বুদ্ধ হয়ে গেছে যে সারা পৃথিবীতে যে ভাষণটি একটি ল্যান্ডমার্ক, একটি হেরিটেজ, কিংবা ধরুন একটি ম্যাগনা কার্টা হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, দেশ বিদেশের বিভিন্ন সরকারি আর্কাইভ যেটিকে স্বীকৃতি দিয়েছে, তার সঙ্গে সঙ্গে উইকিপিডিয়ার মতো বা অন্যান্য যে সকল সেই বিজ্ঞান কোষ রয়েছে, জ্ঞান কোষ রয়েছে, সেখানে আলটিমেটলি এই ভাষণটি বিশ্বের সবচেয়ে পঠিত, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাবগাম্ভীর্যময় একটি রাজনৈতিক বক্তৃতা হিসেবে যেটিকে মর্যাদা দিয়েছে। তো আমরা বাঙালিরা এখন এই সময়টিতে এসে আমাদের এমন কি হলো যে আমরা এখন এটি বাদ দিতে যাচ্ছি? এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। প্রথমত বলে নেওয়া ভালো যে যখন এই ভাষণটি, বঙ্গবন্ধুর এই ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো, তখন আমার কাছে মনে হয়েছিল এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না। এর কারণ হলো এটি মানুষের মনের মধ্যে সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে অসাধারণভাবে এটা প্রতিক্রিয়া তৈরি করত। এবং দেখা গেল যে আমি নিজে এই ভাষণটি বহুবার শুনেছি, কিন্তু শোনার পরে সেই ভাষণের যে শব্দচয়ন, কথাগুলো নতুন করে আমার কাছে আবার প্রতিভাত হয়েছে। যেমন ধরুন বঙ্গবন্ধু, তিনি যখন 1971 সনে ভাষণ দেন, তখন কিন্তু তার বয়স খুব বেশি নয়, কিন্তু ভাষণ দিতে গিয়ে তিনি সেই তার যে টুঙ্গিপাড়ার যে আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষা, সেখানে তারা ব্যবহার করেছেন সেই আঞ্চলিক ভাষা। তিনি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, নিখুঁত। তিনি কতগুলো প্রমিত বাংলা ব্যবহার করেছেন, নিখুঁত। অর্থাৎ একটি ভাষার মধ্যে বাংলাকে তিনি যে রিদমে নিয়ে গেছেন, সেখানে আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হিন্দি আছে, এরপরে ইংরেজি আছে, প্রমিত বাংলা আছে, শান্তিপুরী গোপালগঞ্জের ভাষা আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে। তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। তো এই যে তার যে রিদম, তিনি জুলফিকার আলী ভুট্টোকে কিন্তু তুমি তুমি করে কথা বলতেন, এমনকি তার স্ত্রী নুসরাত ভুট্টো, তাকেও তিনি তুমি তুমি করে বলতেন। কিন্তু মঞ্চে উঠে তার যে রাজনীতির যে শালীনতা, তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। আমাদের এ যুগের মানুষ যদি হতো, তাহলে আমরা সবাই বলতাম যে যে ভুট্টো আমার পায়ের কাছে বসে থাকে, সেই ভুট্টোর কথা তুমি শুনলা, তুমি এত খারাপ, এই ধরনের কথাবার্তা। তো সেখানে বুঝতে হবে যে বঙ্গবন্ধুর মর্যাদাটা কোন জায়গাটাতে, তার শিক্ষা, তার দীক্ষা, তার ধীশক্তি কোন পর্যায়ে। কথা বলতে বলতে তিনি একটা সময় বলে ফেললেন, মনে রাখবা, মানে সমস্ত জাতিকে, 7.5 কোটি বাঙালিকে তিনি উদ্দেশ্য করে তুমি করে বললেন, মনে রাখবা। একটা মানুষ নিজেকে এই পর্যায়ে তখনই নেয় যখন সে সবার অভিভাবক হিসেবে নিজেকে মনে করে, আমি সবার অভিভাবক, আমি সবার দায়িত্ব গ্রহণ করলাম, নিজের ঘাড়ে আমি দায়িত্বগুলো তুলে নিলাম। এই জিনিসগুলো যখন তার মধ্যে একটা আত্মোপলব্ধি আসে এবং তার যখন বিশ্বাস হয় যে আমি আসলে সত্যিকার অর্থেই পিতা, সত্যিকার অর্থে মুরব্বী, তখন সে এরকম তার ভিতরে একটা টোন আসে। আপনি বঙ্গবন্ধু সেই টোনটা খুঁজে দেখবেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই ধরনের যেটা ল্যাঙ্গুয়েজ, এখানে তার যে সুর, তাল, লয়, সারে গা মা পা ধা নি সা, এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে বিসমিল্লাহ খানের সানাই বুঝতে হবে, আপনাকে পণ্ডিত রবিশঙ্করের সিতার বুঝতে হবে, আল্লাহ রাখা খান জাকির হোসেন খানের তবলার আপনাকে বুঝতে হবে, উদয় শঙ্করের নৃত্য আপনাকে বুঝতে হবে, বিরজু মহারাজ তার নৃত্য আপনাকে বুঝতে হবে, যে এই রিদমটা কখন কিভাবে একটা মানুষের কণ্ঠে আসে। এখানে রাতারাতি আপনি এই ধরনের কথা বলতে পারবেন না, 100 বছর রেওয়াজ করে চেষ্টা করলেও আপনি কথাগুলো বলতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে যেভাবে একটা সিংহ বা বাঘের মধ্যে একটা কিংশিপ আসে যে আমি এই বনের রাজা, তখন সে যে হুঙ্কার দেয়। যখন আপনি নিজে মনে করছেন যে আমি অভিভাবক, আমি জাতির পিতা, আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, তখনই তার মধ্যে এই কর্তৃত্বটা চলে আসে।
হাজার বছরে বাংলাদেশে কেউ তো বলতে পারলো না এই কথা, মনে রাখবা, রক্ত যখন দিয়েছে আরো রক্ত দেবো। এত নেতা আসলো, এত নেতা গেল, এত রাজা আসলো, এত বাদশা গেল, এভাবে কেউ একটা কথা বলতে পেরেছে বলেন তো? তো ওনার এই কথাটা কিভাবে তিনি বললেন, এটা বহুবার শুনেছি, কিন্তু এই চিন্তাটা সবসময় আসেনি। তো এটা নিয়ে কেমন পর্যন্ত এই ভাষা নিয়ে, এই যে তার ভাষণ নিয়ে, তার অভিব্যক্তি নিয়ে গবেষণা হতে থাকবে। এই ভাষণ কি করে আসলো? এটা তো লিখিত কোনো ভাষণ ছিল না, একটি শব্দ সেখানে বাদ যায়নি। এখানে কূটনীতি ছিল, রাষ্ট্রীয় কালচার ছিল, এখানে স্বপ্ন ছিল, এখানে থ্রেট ছিল, হুমকি ছিল, এখানে পরিকল্পনা ছিল, তার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো ইচ্ছা শক্তি, উইল ফোর্স ছিল। এখানে মানুষদেরকে ঐক্যবদ্ধ করার একটা আমন্ত্রণ ছিল, প্রতিপক্ষের জন্য একটা হুমকি ছিল। সব মিলিয়ে এই যে তার যে বক্তব্য, তোমাদেরকে ভাতে মারবো, তোমাদেরকে পানিতে মারবো, তোমরা আমার ভাই। দেখেন তো মিলান তো, আগের দুটো শব্দের সঙ্গে তোমরা আমার ভাই, একটা এসে রিদমটা কিভাবে থামলো। তিনি কাকে ভাতে মারতে চাইলেন, পানিতে মারতে চাইলেন, আবার সঙ্গে সঙ্গে তিনি রিদম চেঞ্জ করে বললেন তোমরা আমার ভাই। এ সমস্ত বিষয় কোনো শিশুতোষ বিষয় নয়, এই সমস্ত বিষয় এরকম কোনো কবিতা নয়, পাশে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। বঙ্গবন্ধুর ভাষণ এরকম কিছু নয় যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাভোগীর ছা, বা এটা এরকম কোনো সহজ সরল কথা নয় যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অথবা ওই যে গাছের কথা, মানে তোমার কথা, গাছের পাতা নড়ে চড়ে, বন্ধুর কথা মনে পড়ে, এই ধরনের কবিতা নয়। এ রাজনৈতিক কবিতা আপনাকে বুঝতে হবে। এই কবিতা শিক্ষা দেওয়া হয়েছিল সেই আলেকজান্ডারকে, তিনি শিখেছিলেন। ফলে মাত্র 40,000 সৈন্য নিয়ে 3.5 লাখ পার্সিয়ান সৈন্যের সামনে তিনি দাঁড়াতে পেরেছিলেন, এবং তার সেই 40,000 সৈন্যদেরকে তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন যুদ্ধের ময়দানে। এই কবিতা শিখেছিলেন জুলিয়াস সিজার। ফলে যখন ডাকাতরা তাকে ধরে নিয়ে গেল, পাইরেটসরা ধরে নিয়ে গেল, এবং তার সামনে যখন পাইরেটসরা বুঝতে পারলো যে তিনি খুব অভিজাত এবং ধনী পরিবারের সন্তান, তখন সেই জলদস্যুরা তার পরিবারের কাছে তার মুক্তিপণ দাবি করলো, ধরুন 1000 স্বর্ণমুদ্রা। তখন সেই জুলিয়াস সিজার বললেন যে